এভরিওয়ান ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমাদের ডাব্লিউবি প্রাইমারি এবং আপার প্রাইমারির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক টেটের, ঠিক আছে, সেটা হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি বা টিচিং মেথড। হাউ টু টিচ, কিভাবে পড়াতে হয়। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করছো তাদেরকে প্রথমেই জানতে হবে যে কিভাবে টিচ করতে হয়, অর্থাৎ কিভাবে ক্লাসে পড়াতে হবে, কি কি মেথড আছে পড়ানোর। ঠিক আছে, এই পদ্ধতি যদি না জানো তাহলে কখনোই তুমি ভালো একজন টিচার হতে পারবে না। ঠিক আছে, টিচিং মেথডগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, তো আজকে যত রকম টিচিং মেথড রয়েছে সমস্ত টিচিং মেথডগুলোকে একদম সুন্দরভাবে সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সকলেই কিন্তু ক্লাসটি দেখবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা 9টি গুরুত্বপূর্ণ টিচিং মেথড নিয়ে আলোচনা করবো। দেখবে একদম এক ঝলকে তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা একদম ডিপলি আমরা কিন্তু অ্যানালিসিস করবো। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম যে পদ্ধতিটা আছে সেটাকে বলা হয় আরোহী পদ্ধতি, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড। কি বলা হয়? ইন্ডাকটিভ মেথড। আমরা প্রথমে আগে জানি, তারপরে ডিটেলস আলোচনা করবো। নেক্সট হচ্ছে অবরোহী পদ্ধতি, যেটাকে বলা হয় ডিডাকটিভ মেথড। ওকে, নেক্সট হচ্ছে গল্প বলা পদ্ধতি, এটা সকলেই সাধারণত জানো। ঠিক আছে, অবরোহী এবং আরোহী এটা না জানলেও গল্প বলা পদ্ধতি এটা আশা করি সকলেই জানো, যে গল্পের মতো করে যেটাকে পড়ানো হয়, যেটা আমরা বাচ্চাকালেও আমরা পড়েছি, স্টোরি টেলিং মেথড। কোনো বিষয়কে গল্পের মাধ্যমে উপস্থাপন করে, এটা সাধারণত হিস্ট্রি ক্লাসে আমাদের বেশি কাজ করে। তার কারণ হিস্ট্রিটাকে আমরা যদি গল্পের মতো করে পড়ি তাহলে সেটা কিন্তু আমাদের মাথায় খুব ভালো করে মনে থাকে। আর যদি কোনো টিচার যদি লাইন বাই লাইন বই দেখে পড়ে তাহলে কি ভালো লাগে? কখনোই ভালো লাগে না। তাহলে এখানে হিস্ট্রি ক্লাসে আমরা গল্প বলা পদ্ধতিটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। অথবা কোনো একটা বাংলা ধরো গল্প আছে, ঠিক আছে, সামথিং, আমি আশাপূর্ণা দেবীর লেখা ভাত গল্পের কথা যদি বলি, ধরো তোমাকে ক্লাসে এসে কেউ কোনো টিচার এসে বলে বই বের করো, আচ্ছা সুমন তুমি দাঁড়াও, তুমি রিডিং পড়ো তো, কেমন লাগবে? আর যদি সেই টিচার্সটা এসে বোর্ড ওয়ার্কিং করে সুন্দর করে গল্পটাকে একটা ওভারভিউ দিয়ে তোমাদের বোঝায় গল্পের ছলে, তাহলে কেমন লাগে? বুঝতে পারলে? তাহলে স্টোরি টেলিং মেথড মানে হচ্ছে গল্প বলার মাধ্যমে সেই পড়াটাকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ মেথড, যেটা বলা হয় ডাইরেক্ট মেথড। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্যাকরণ অনুবাদ, যেটা বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড, শর্টকাটে হচ্ছে জিটিএম মেথড। নেক্সট হচ্ছে দেখো ব্যাকরণ অনুবাদ মেথড, সিএলটি মেথড। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা, এখানে ব্যাকরণ অনুবাদ দুবার হয়েছে, তো দুটো একটু আলাদা আলাদা, সেটার কি আলাদা সেটা আমি বলে দেবো। নেক্সট হচ্ছে দেখো যোগাযোগমূলক মেথড, সিএলটি মেথড। ঠিক আছে, নেক্সট হচ্ছে খেলাভিত্তিক মেথড, প্লে উইথ মেথড। নেক্সট হচ্ছে নেমোনিক্স, এই যে ট্রিক্স তোমরা সকলেই জানো, বিভিন্ন রকম, এই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, মুঘল সাম্রাজ্যের রাজাদের নাম রাখতে আমরা ব্যবহার করি, এরকম টাইপের বিভিন্ন রকম ছন্দ বা ট্রিক্স, যেটা সহজে আমরা খুব সহজেই মনে রাখতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভূমিকা পালন মেথড, যেটাকে বলা হয় রোল প্লে মেথড। ঠিক আছে, তো প্রত্যেকটা মেথড আমরা কিন্তু এবার একটা একটা করে ডিটেলসে আলোচনা করবো। ক্লাসগুলো একদম মনোযোগ সহকারে দেখবে এবং খাতা পেন নিয়ে বসো। প্রত্যেকটা মেথড কিন্তু খাতায় নোটস বানাতে থাকবে। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে আরোহী মেথড, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডাকটিভ মেথড। তো আরোহী মেথডটা কি? এটা কিন্তু আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি সেকশনে, ঠিক আছে, সাধারণত আমরা প্রাইমারি সেকশনে এই মেথডটাকে কিন্তু আমরা ইউজ করি। কেন? তার কারণ বাচ্চাদেরকে শুধুমাত্র রুলস, ঠিক আছে, রুলস ফর্মুলা দিয়ে পড়ানো যায় না, বাচ্চাদেরকে কি করতে হবে? উদাহরণ দিয়ে পড়াতে হবে। কোনো একটা জিনিস বাচ্চাদেরকে পড়াতে গেলে প্রথমে তাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল ব্যবহার করে বাচ্চাদের কিন্তু বোঝাতে হবে। ঠিক আছে, তো যে এই মেথডের মেইন জিনিস হচ্ছে প্রথমে উদাহরণ জানাতে হবে বাচ্চাকে, এক্সাম্পল, তারপর সেখান থেকে মূল সূত্র বা মূল রুলে যেতে হবে। তাহলে এক্সাম্পল টু রুল, এটাই হচ্ছে মেইন সূত্র, ই টু আর। ঠিক আছে, শর্টকাটে আমরা বলতে পারি ই টু আর। এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, আ উ সু, আ উ সু, এই মেথডে মনে রাখবে। আরোহী পদ্ধতির মূল বক্তব্য হচ্ছে উদাহরণ তারপরে সূত্র, উদাহরণ থেকে সূত্র যাটাকে বলা হয় আরোহী পদ্ধতি। ঠিক আছে, তাহলে যেই নিয়মে বা যেই মেথডে আমরা সাধারণত উদাহরণ থেকে সূত্রে যাই, এক্সাম্পল থেকে রুলে যাই, সেটাকে বলা হয় আরোহী পদ্ধতি। এখানে জানা থেকে, বাচ্চা এমন একটা জিনিস সেটা সে জানে, এখান থেকে তার সৃষ্টি হয় অজানার প্রতি জ্ঞান। প্রথমে একটা ক্লাসে তুমি গিয়ে বোর্ডে লিখে দিলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের নিয়ম, তাহলে বাচ্চা কি বুঝবে? বাচ্চাকে প্রথমে বলো যে আই ইট রাইস, প্রথমে লেখো বোর্ডে আই ইট রাইস। এবার এখান থেকে তুমি শেখাও যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, তাহলে তো সে বুঝতে পারে। প্রথম তাকে তো উদাহরণ তো দাও, তারপর তো তুমি রুলসে নিয়ে যাও। প্রথমেই রুলস দিয়ে শেখালে বাচ্চা কি করে বুঝবে? প্রথমে তাকে জানা জিনিসটা জানাও, তারপর তো অজানাতে যাবে, তাই না? বোঝা গেল? তাহলে জানা থেকে অজানাতে যাওয়ার পদ্ধতিটাকে বলা হয়
আরোহী পদ্ধতি। ধরো তুমি বাচ্চাদের শেখাবে বর্ণমালা বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানোর আগে তুমি তাকে অ আ শেখায়নি, ঠিক আছে? অ আ হ্রস্ব ই দীর্ঘ এগুলোই শেখাওনি, তুমি আগেই বলছো যে যা এইভাবে উচ্চারিত হয় এইভাবে বোঝাচ্ছো, তাহলে কি সে বুঝতে পারবে? কখনোই না। তাহলে প্রথমে তাদেরকে বর্ণমালার প্রত্যেকটা বর্ণের উচ্চারণ শেখাতে হবে, তারপরে তো তুমি তাদের শেখাতে পারো স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ কোনটা, তাই না? তাহলে জানা থেকে অজানাতে যাওয়ার এই যে মেথড, সেটাই হচ্ছে তোমার আরোহী পদ্ধতি। এছাড়াও এখানে মূর্ত থেকে বিমূর্তে যাওয়া হয়। মূর্ত মানে কি? যেগুলো আমরা চোখে দেখতে পাই, হাতে ছুঁতে পারি, ঠিক আছে, যেগুলো সাধারণত আমরা দেখেছি কংক্রিট, যে সেখান থেকে বিমূর্ত। বিমূর্ত মানে যেগুলো আমরা দেখতে পাই না। এই যে আমরা রুলস যেগুলো পড়ছি এগুলোকে আমরা দেখতে পাই? কখনোই দেখতে পাই না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে তুমি কি করে বোঝাবে বাচ্চাকে? বোঝা গেল? তাহলে মূর্ত থেকে বিমূর্ততে যাওয়ার এটাই হচ্ছে মূলনীতি। এটা প্রয়োগ কি না, শিক্ষক সমজাতীয় উদাহরণ দেন, শিক্ষার্থীরা বিশ্লেষণ করে সূত্র আবিষ্কার করেন। কোনো একটা ধরনের তুমি গাছ সালোক সংশ্লেষ পড়াচ্ছ, তাহলে বাচ্চাকে প্রথমে গাছের মানে গাছের ছবি দেখাও বা গাছের ওখানে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, পরিবেশে নিয়ে গিয়ে গাছ দেখাও যে গাছের এই যে দেখো এখানে পাতা, এখানে সূর্যের আলো আসছে, এরকম করে বোঝা। প্রথমে আগে সালোক সংশ্লেষ কাকে বলে, গাছেরা যে পদ্ধতিতে খাবার তৈরি করে তাকে সালোক সংশ্লেষ বলে, এটা কখনোই না। প্রথমে তাকে উদাহরণ দাও, তাকে রিয়েল লাইফ এক্সাম্পল দাও, সেই জিনিসটা তাকে দেখাও, মূর্ত জিনিসটা, তারপর তাই কিন্তু বোঝাও। ধর তুমি বাচ্চাকে ফুল পড়াবে, তাহলে তুমি ক্লাসরুমে ফুল নিয়ে আসো, বাচ্চাদেরকে ফল খাওয়ার উপকারিতা বোঝাবে, তাহলে ফল ক্লাসে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াও, ঠিক আছে? এটা সুবিধা কি না, এটা হচ্ছে শিখন দীর্ঘস্থায়ী হয়, তার কারণ বাচ্চাটা যেটা শেখে সেটা সে রিয়েল লাইফ দেখতে পাচ্ছে, সেটা সে জানে, জানা থেকে অজানায় যা হচ্ছে, এটা কিন্তু তাদের ব্রেনে বেশি দিন থাকে, চিন্তা শক্তি বৃদ্ধি হয়, যুক্তি সংগঠনে সাহায্য করে, এবং প্রত্যেকটা বাচ্চা খুব সহজেই এই পদ্ধতিটা কিন্তু বুঝতে পারে। এই জন্য এটা আমরা প্রাইমারি বা প্রাথমিক লেভেলে এই মেথডটা হচ্ছে মেস মেথড, ঠিক আছে? প্রাইমারি লেভেলে কিন্তু আমরা কখনোই সূত্র থেকে উদাহরণ যাব না, আমরা কি করবো, উদাহরণ থেকে সূত্রে যাবো। এবং যারা টিচার হতে চাইছো তাদেরকেও কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করে পড়াতে হবে যদি তুমি প্রাইমারির জন্য প্রস্তুতি নাও। ওকে, আশা করি প্রথম নিয়মটা তুমি ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট মেথড হচ্ছে এই মেথডটার উল্টো মেথড, ঠিক আছে? যেটা পড়ালাম সেটার বিপরীত মেথড হচ্ছে এই অবরোহী পদ্ধতি। যা যা বললাম তার বিপরীত হবে। আমরা প্রথমে কি বললাম, প্রথম উদাহরণ বললাম, তারপর সূত্র বললাম। তো এই মেথডের মূল বক্তব্যই হচ্ছে না, প্রথমে আমরা সূত্রটাকে বাচ্চাদেরকে আগে পড়াবো, তারপরে কিসে যাবো, তারপরে হচ্ছে এক্সাম্পলে যাব। প্রথমে এখানে সূত্রটাকে শিখিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু এক্সাম্পলে যাওয়া হয়, ঠিক আছে? এখানে প্রথমে বিমূর্ত থেকে আমরা মূর্তে কিন্তু যাই, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, ঠিক আছে? রুল টু এক্সাম্পল। তাহলে প্রথমে সূত্র মুখস্থ করানো হয়, তারপর সেটার অ্যাপ্লিকেশন শেখানো হয়, মানে প্রয়োগ শেখানো হয়, তারপরে সেখানে উদাহরণের মাধ্যমে সেটাকে বোঝানো হয়, যেটা আমরা সাধারণত গ্রামার পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? টেন্সের প্রথমে রুলসগুলো শিখিয়ে দেওয়া হয়, কিন্তু এটাকে সঠিক মেথড, এটাতে কি বাচ্চারা ভালো করে শিখতে পারে বা সেটাকে আত্মস্থ করতে পারে? কখনোই না। প্রথমে আমরা বলি আচ্ছা প্রেজেন্ট টেন্সের রুলস লেখো, ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা ভার্বের সাথে এস বাই এস যোগ প্লাস অবজেক্ট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপর আমরা কি করি, উদাহরণ দিই। তাহলে টেন্সের ক্ষেত্রে এটা আমরা করে থাকি, এমনি বুঝতে পারছো। তার প্রথমে সূত্র শিখিয়ে দেওয়া হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়। এই যে মেথডটা, এটা কি বলছে, অবরোহী মেথড বা ডিডাকটিভ মেথড। এখানে কি হয়, প্রয়োগ, শিক্ষক প্রথমে ব্যাকরণের নিয়ম মুখস্থ করান, ঠিক আছে? যে কোনো জিনিস নিয়ম প্রথমে আগে মুখস্থ করেন, তারপর কি হয়, উদাহরণের মাধ্যমে সেটাকে বুঝিয়ে দেন। এই মেথডটা কিছু কিছু দিকে কিন্তু কার্যকরী হতে পারে হাই ক্লাসে, যে তুমি অনার্স লেভেলে পড়ছো বা এমএ লেভেলে পড়ছো, মাস্টার্স লেভেলে পড়ছো, তখন কিন্তু কিছু কিছু দিকে কিন্তু এই মেথডটা কিন্তু অনেকটা কিন্তু কার্যকর হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা কখনোই কার্যকর হবে না। ওকে, সুবিধা কি? সুবিধা হচ্ছে সময় কম লাগে, সিলেবাস দ্রুত শেষ করা যায়, ঠিক আছে? অবশ্যই সময় কম লাগবে, নিয়মটা বোর্ডে লিখে দিলাম এবং সেই নিয়ম ওয়াইজ আমি উদাহরণ দিয়ে দিলাম, তাই না? আর এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল করতে হয়, নিয়ম মনে রাখতে হয়, যেটা আমরা ম্যাথের ক্ষেত্রেও করি, তাই না? বীজগণিতের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মুখস্থ করো, বর্গক্ষেত্রের আয়তন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আবিষ্কার করো, কিন্তু সূত্রটা কোথা থেকে না আসলো না দেখে আমি প্রথমেই যদি আমি ক্লাসে ধরো ত্রিভুজ পড়াবো, আমি আগে বলছি দেখো তো ত্রিভুজ ত্রিভুজ তিন কোণা হয়, ত্রিভুজের নিয়ম এটা, ত্রিভুজের নিয়ম ওটা, ঠিক আছে? এরকম করে না বুঝে প্রথমে যদি আমি তিন কোণা কোনো একটা জিনিস ক্লাসে নিয়ে যাই, যে সিঙ্গারা নিয়ে যাই, যে এটা হচ্ছে ত্রিভুজ, এটা তিন কোণা, এটাকে বলা হয় ত্রিভুজ, বা কোনো একটা বক্স নিয়ে গেলাম চার কোণা, এটা দেখে বুঝলাম যে এটা দেখো এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র বা এটা একটা আয়তকার চিত্র, ঠিক আছে? এটা থেকে আমি ভালো করে বোঝানোর পর এইগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে এটার আমি পরিসীমা কি করে বের করবো, এইভাবে শেখাতে পারি। তাহলে প্রথমে আগে সূত্রটা শিখিয়ে দেওয়া হচ্ছে, যে পরিসীমা বের করার নিয়ম হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? মানে আয়তকার ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে? তো এরকম ভাবে এখানে কাজ করা হয় অবরোহী ক্ষেত্রে, ঠিক আছে? এখানে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতা হয়, প্রাথমিক স্তরে শিশুদের জন্য কিন্তু এটা উপযুক্ত নয়। ওকে, নেক্সট মেথড হচ্ছে, দেখো এই মেথডটাকে কিন্তু একটু সুন্দর করে আমরা পার্থক্যের মতো করে শিখবো। এটার গতিপথ কেমন যায়, এটা উদাহরণ থেকে সূত্রে যায়, এক্সাম্পল টু রুলসে যায়। আর এটা একটা উল্টোটা, যেটা বললাম আরোহীর বিপরীত হচ্ছে অবরোহী, ঠিক আছে? এটা সূত্র থেকে উদাহরণে যায়, বোঝা গেল? আর এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বা বিজ্ঞানসম্মত মেথড। এটার ফলে কি হয়, খুব তাড়াতাড়ি শেখা যায়, এবং এটা সাইকোলজিস্ট মানে যারা
আবিষ্কার করেছেন তারা কিন্তু এটা বিজ্ঞানসম্মতভাবে আবিষ্কার করেছে, কিন্তু এটা প্রথাগত চলে আসছে এবং এটাতে মুখস্থ বিদ্যার প্রতি বেশি জোর দেওয়া হয় যে রুলসটাকে মুখস্থ করো, ফর্মুলাটাকে ভালো করে মুখস্থ করো, এরকম করা। কিন্তু এখানে ফর্মুলা না, এখানে আগে উদাহরণ দেওয়া হয়, তারপরে বাচ্চাটাকে সেটা শেখানো হয় উদাহরণের মাধ্যমে। শিশুদের জন্য এটা শ্রেষ্ঠ হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা অবশ্যই বুঝতে সুবিধা হয়, কিন্তু এটা উঁচু ক্লাসের জন্য উপযুক্ত হয়। ঠিক আছে, এখানে সময় বেশি লাগে আর এখানে সময় কম লাগে। ওকে, এবং সময় কম লাগেই বলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু দেখে অনেকে টিচার সাহেব শেখে জানে যে এই মেথডটা বেস্ট, আরও এই মেথড বেস্ট, কিন্তু তারা ক্লাসে গিয়ে কিন্তু দেখবে অবরোহী খুব শর্টকাটে চালিয়ে দিয়ে চলে আসে। ঠিক আছে, তখন কিন্তু তার মাথায় থাকে না যে না আমি তো শিখেছিলাম আরোহীটাই বেস্ট, আমি কেন অবরোহিত পড়াচ্ছি। ঠিক আছে, তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সকলেই কিন্তু এরকম করবে না, সময় লাগুক, পরিশ্রম একটু বেশি হোক, তবুও বাচ্চারা যেন শেখে। আমরা টিচার কেন হতে যাচ্ছি? যেন ভালো টিচারকে যে সহজে বাচ্চাদেরকে বোঝাতে পারে সেই তো ভালো টিচার, তাই না? তাছাড়াও জ্ঞান তো সবার কাছেই আছে। সৌরজগৎ নিয়ে তোমার প্রচুর জ্ঞান, তুমি সৌরজগতের ব্যাপারটাই বোঝাতে পারলে না, ছবি এঁকে বোঝাতে পারলে না, সহজে গল্পের বোঝাতে পারলে না, তাহলে তুমি কেমন টিচার? তাই না? টিচার সেই ভালো যে কঠিন কনসেপ্টগুলোকে খুব সহজেই বোঝাতে পারে। ওকে, তাহলে দুটো কনসেপ্ট হলো। নেক্সট চলো, এবার দেখো এই দুটো মেথড একটু কঠিন ছিল, বাদ বাকি সবগুলোই সহজ মেথড আছে। এটা হচ্ছে গল্প বলা পদ্ধতি। কি বলা হয়? গল্প বলা পদ্ধতি। ধরো কোনো একটা কঠিন বিষয়কে, ঠিক আছে, কোনো একটা কঠিন বিষয়কে যখন গল্পের মাধ্যমে উপস্থাপন করে, সাধারণত আমরা হিস্ট্রি ক্লাসে দেখি বিভিন্ন টিচার্সরা কি করে, হিস্ট্রির কঠিন কঠিন কনসেপ্টগুলোকে স্টোরি টেলিং মেথড অ্যাপ্লাই করে খুব সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে থাকে। এছাড়াও জিওগ্রাফি ক্লাসে আমরা ব্যবহার করতে পারি, সায়েন্স ক্লাসে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো স্টোরি টেলিং মেথড মানে কোনো কঠিন জিনিসকে খুব সহজভাবে কিন্তু গল্পের মাধ্যমে, স্টোরি টেলিং এর মাধ্যমে কিন্তু সেটাকে উপস্থাপন করানো। ঠিক আছে, আমরাও পড়েছি ছোট থেকেই যে ভার্ব কাকে বলে, যদি আমি না বুঝিয়ে ধরুন কোনো ভার্ব নিয়ে একটা গল্প বললাম, ঠিক আছে, সেটা থেকে আমি যদি কোনো একটা শেখাই, যেমন আমি যখন পার্ট অফ স্পিচ পড়াই বাচ্চাদের, তখন আমি কিন্তু এরকম করে বলি যে ৮ ভাইয়ের একটা গল্প আছে। ঠিক আছে, একটা গ্রামে ৮ ভাই বাস করতো। তো সব থেকে যে ছোট ভাই, তার তার কাজ হচ্ছে তোমার সবার নাম মনে রাখা। কি করা? সবার কিন্তু নাম মনে রাখা। ঠিক আছে, এই কিন্তু সবার নাম মনে রাখে। এই ভাইটার নাম হচ্ছে নাউন। আর তারপরের যে ভাই, তার নাম হচ্ছে কি, সে কি করে না, যদি নাউন ভাই না থাকে তাহলে তার পরিবর্তে সে কাজ করে, এই ভাইটার নাম হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এরকম করে আমি কিন্তু বাচ্চাদেরকে শেখাই। আর একটা ভাই আছে যে কিন্তু খুব পরিশ্রমী, ঠিক আছে, সে সব সময় কাজ করে, এই ভার্বটা, এই ভাইটার নাম কি জানো? এই ভাইটার নাম হচ্ছে ভার্ব। এরকম করে শেখায়। তাহলে এটাই হচ্ছে স্টোরি টেলিং মেথড, যে কোনো বিষয়কে, কঠিন বিষয়কে গল্পের মাধ্যমে বোঝানো। ঠিক আছে, এটাতে কি হয়, যথার্থ বাচনভঙ্গি থাকতে হবে, গল্প বলার ভঙ্গিমা থাকতে হবে। এই যে না এক গ্রামে একটা রাজা ছিল, এরকম না, একটু সুর করে, ভঙ্গিমা করে, ভয়েসের মডুলেশন আপ ডাউন করে, অঙ্গি ভঙ্গির মাধ্যমে ক্লাসে উপস্থাপন করতে হবে, কঠিন বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করতে হবে। এখানে আকর্ষণ কি হয়, বাচ্চারা সকলেই যেন, বা যে কোনো স্টুডেন্ট গল্পটাকে বেশি মানে পছন্দ করে, গল্পটাকে চাই তারা, এবং গল্পটা খুব ইন্টারেস্টিং ফিল করে, তাই না? ওকে, বোঝা গেল। তাহলে এটাতে কি হয়, বাচ্চাদের বা শিক্ষার্থী যে শেখে তার কিন্তু যথেষ্ট আকর্ষণ মানে থাকে ক্লাসে, যে টিচার্স আমাকে গল্পের মাধ্যমে শেখাচ্ছে, গল্প শুনতে বাচ্চারা পছন্দ করে, তাই না? এবং সেটা যদি সঠিক উচ্চারণ হয়, বাক্য যদি মানে, এবার সেখানে তারা কি শেখে, উচ্চারণ শেখে, গঠন ভঙ্গিমা শেখে, ফলাফল কি হয়, তাদের শোনার যে জ্ঞান, শোনার যে দক্ষতা, সেটা কিন্তু বিকাশ ঘটে। এবং তারাও কিন্তু গল্প বলা শেখে। দেখো গল্প অনেক আছে, কিন্তু সবাই কি গল্প ভালো করে উপস্থাপন করতে পারে? আমরা ছোটবেলায় দাদু, দিদা, ঠাকুমা, ঠিক আছে, এদের কাছে গল্প শুনেছি, দেখবে কত সুন্দরভাবে এক এক বনে এক রাজা, একটা সিংহ ছিল, সে ছিল বনের রাজা, এরকম করে কত গল্প আমরা শুনেছি, তাই না? তাহলে সেই রকম ভাবে ধরো না, কোনো একটা বাচ্চাকে তুমি মোটিভেশন দেবে, ঠিক আছে, তুমি বলে যে এই সকাল ভালো করে পড়াশোনা করে, এই করো ওই করো, কিন্তু সেটা যদি গল্পের মাধ্যমে উপস্থাপন করো, সে খুব সহজে কিন্তু বুঝতে পারবে, তাই না? তাহলে এরকম অনুপ্রেরণামূলক গল্প আমরা শেখাতেই পারি বাচ্চাদেরকে। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। এই মেথডটা হচ্ছে একটু আলাদা মেথড। এটাতে কিন্তু তোমার মেন যে কনসেপ্টটা, মেন কনসেপ্টটাই বোঝাচ্ছি, ন্যাচারাল মেথড বলা এটাকে, স্বাভাবিক পদ্ধতি। বাচ্চারা একভাবে স্বাভাবিকভাবে শিখবে, এখানে কিন্তু কোনো মেথডের অ্যাপ্লাই হবে না। এখানে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আমি বলি, ধরে নাও তুমি একজন বাংলা ভাষীর স্টুডেন্ট, এবং আমার যে ভিডিওটা যারা দেখছো সবাই কিন্তু তাদের মাতৃভাষা বাংলা, আশা করি, তাই না? বেশিরভাগই হবে বাংলা। তাহলে তোমরা বাংলা ভাষার একজন স্টুডেন্ট, বা তোমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু তোমরা চাইছো ইংলিশ ভাষাটাকে ভালো করে শিখতে, তাহলে তোমরা কি করবে? বাংলাতে অনেক মেথড আছে, তো সব থেকে ভালো মেথড হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। এটা কি করা হয়, যে টার্গেট ল্যাঙ্গুয়েজটাতে, মানে যেটা আমরা শিখতে চাই, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকে, যে ধরে নাও তুমি হিন্দি শিখতে চাও, তাহলে সেটা হচ্ছে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ। যদি তুমি ইংলিশ শিখতে চাও, তাহলে সেটা হচ্ছে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে সেটাতেই কথা বলতে হবে। আমরা কি করি, ইংরেজি পড়ার সময় বেশিরভাগই বাংলাতে কথা বলি, তাই না? বাংলাতেই বোঝানোর চেষ্টা করি, কিন্তু না, ইংলিশ টু ইংলিশ পড়তে হবে, হিন্দি টু হিন্দি জানতে হবে, সংস্কৃত টু সংস্কৃত জানতে হবে। যেই ভাষাটা শিখতে চাইছো সেই ভাষাটাই সবসময় শিখতে হবে, সেই ভাষাটা শুনতে হবে, সেই ভাষাটাই বলতে হবে, সেই ভাষাটাই লিখতে হবে। এটা হচ্ছে তোমার ডাইরেক্ট মেথড, এটাকে ন্যাচারাল মেথড বা স্বাভাবিক পদ্ধতি বলা হয়।
এখানে মাতৃভাষার ব্যবহার কিন্তু এখানে 100% ভাবে নিষিদ্ধ, ঠিক আছে। যেই ভাষাটা শেখানো হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসে শুধু সেই ভাষাতেই কথা বলতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট মেথড। এখানে গ্রামার ট্রান্সলেশন বা সেটাকে বাংলাতে করে দেওয়া কখনোই চলবে না, মাতৃভাষার উপর কিন্তু নিষিদ্ধ কিন্তু রয়েছে, ঠিক আছে। প্রয়োগে এখানে ছবি চার্ট দেখিয়ে সরাসরি শব্দের সাথে বস্তুর সংযোগ ঘটিয়ে এখানে শেখানো হয়। সুবিধা কি হয়, নতুন ভাষা সরাসরি চিন্তা করতে শেখায় এবং সাবলীলভাবে কথা বলার ক্ষমতা বপন করে। অনেক সময় দেখবে আমরা ভাবতে পারি না, ইংলিশ টু ইংলিশ ভাবতে পারি না, আমরা বাংলাটা ভাবতে পারি কিন্তু বাংলা থেকে ইংলিশে যেতে পারি না, কারণ কি আমরা বাংলাতে ভাবছি। তাহলে ইংলিশ টু ইংলিশ ভাবা শিখতে হবে, ঠিক আছে। তার কারণ পদ্ধতি বলে যেটা আমি শিখতে চাই সেইটা সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাকে ভাবতে হবে, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে। কোনো ধরো ইংলিশ গ্রামার শেখাচ্ছ তো সেটা ইংলিশেই শেখাচ্ছ, বাংলার ব্যবহার হচ্ছে না বা কোনো মাতৃভাষার ব্যবহার হচ্ছে না, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। ওকে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি কি, গ্রামার ট্রান্সলেশন মেথড দেখো আমরাই শিখেছি ছোটতে, যখন আমরা ইংলিশ যে পড়াগুলো আছে স্টোরি বা পোয়েট্রি যেগুলো আমরা পড়েছি, কি করেছে আমাদেরকে মাস্টার পড়া দিয়েছে, এই পড়ো, ঠিক আছে। প্রথমে ইংলিশটা বলেছে, তারপর কি করেছে, তারপর শুদ্ধ বাংলা ভাষাটা বুঝিয়ে দিয়েছে। তাহলে এটা কি করেছে, প্রথমে ইংলিশ তারপর বাংলা, মানে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, এটাকে বলা হয় GTM মেথড, ঠিক আছে, শর্টকাটে গ্রামার ট্রান্সলেশন মেথড, মানে যেই মাতৃভাষায় সেটাকে অনুবাদ করে দেওয়া, ঠিক আছে। প্রথমে ইংরেজিটাকে বলা, তারপর সেটাকে মাতৃভাষায় অনুবাদ করা। এটা কিন্তু খুব বেশি কার্যকরী না, এখানে এমনি জানা হয় কিন্তু খুব বেশি কার্যকরী না। কতজন ইংরেজিতে কথা বলতে পারে, কতজন ইংরেজিতে ভালোভাবে লিখতে পারো, অনেকে আছে ভালো করে ইংরেজিটা দেখে দেখে বাংলাতে বলে দিতে পারে কিন্তু সেটাকে ভালোভাবে লিখতে পারবে না, ইংলিশ জানো না, কথা বলতে পারো না, ঠিক আছে। তো এই মেথডটা কিন্তু খুব বেশি কার্যকর কিন্তু না, এখানে মাতৃভাষার প্রভাব কিন্তু অতিরিক্ত থাকে। নতুন ভাষায় কথা বলা বা শোনার বা স্পিকিং অভ্যাস একেবারেই তৈরি হয় না। আমরা ছোট থেকে ইংরেজি যে টিচার ক্লাস করাতো তার কাছে কিন্তু আমরা ইংরেজি শুনতেই পেতাম না, বাংলাটা শুনতে পেতাম, ওর জন্য কিন্তু আমাদের ইংলিশটা ইমপ্রুভ হয়নি। যদি আমরা ছোট থেকে ইংরেজিটা শিখতাম শুনতাম তাহলেই তো আমাদের ইংলিশটা ইমপ্রুভ হতো, তাই না। আমরা ছোটতে কি করতাম, কার্টুন দেখতাম, কার্টুনগুলো কিসে হতো, কার্টুনগুলো সাধারণত হিন্দিতে হতো। তাহলে ওই দেখে শুনে আমাদের কি হয়েছে, হিন্দিটা ইমপ্রুভ হয়ে গেছে, দেখবে অনেকে হিন্দিতে কথা বলতে পারে, তারপর ওইভাবেই তাদের অর্ডারগুলো হয়েছে। তাহলে এটাই হচ্ছে মেথড, যেটাতে যে ভাষাটা শিখবে সেটাই বলতে হয়। আর এটা হচ্ছে তার উল্টোটা, এটাকে বাংলাতে ট্রান্সলেট বা মাতৃভাষায় ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে। লক্ষ্য ভাষার প্রতিটি শব্দ ও বাক্যকে মাতৃভাষায় আক্ষরিক অনুবাদ করা হয়, ব্যাকরণের নিয়মের কিন্তু এখানে শেখানো হয়, গ্রামারটাকে একটু প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। আমরা ছোট থেকে বাংলায় কথা বলার সময় ব্যাকরণ শিখেছি, এখানে অনেকজন আছে যারা বাংলা ব্যাকরণ পড়ে না কিন্তু ভালোভাবে কথা বলতে পারো, লিখতে পারো। তাহলে আমরা গ্রামার শিখেছি, গ্রামার শিখিনি। তাহলে এখানে কিন্তু গ্রামারের উপর ফোকাস করা হয় এই গ্রামার ট্রান্সলেশন মেথডে, ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট মেথডে কিন্তু গ্রামারের উপর ফোকাস করে না, ল্যাঙ্গুয়েজটাকে শেখানোর জন্য জড়তে হয়। ওকে, বোঝা গেল। তাহলে আমরা যে মেথডে শিখেছি এটা ছোট থেকে, ওইটাই হচ্ছে তোমার গ্রামার ট্রান্সলেশন মেথড। জানি সবই, কিন্তু মেথডটার নাম জানি না, তাই এটা ডিফারেন্সটা দেখো। প্রত্যক্ষ পদে কি হয়, কথা বলা হয়, স্পিকিং করা, আর এখানে কি হয়, পড়া লেখাটার উপর জোর দেওয়া হয়। কথা বলা, আমরা কোনোদিন ছোটতে ভালো করে স্পিকিং করেছি ক্লাসে, যেখানেই পড়ি কখনোই করা হয় না, এখানে পড়ো লেখো এরকমই হয়, ইংরেজিটাকে পড়ো এবং লেখো, কিন্তু স্পিকিং করার এখানে দেখা হয় না GTM মেথডে, গ্রামার ট্রান্সলেশন মেথড। কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে এখানে আগেই কথা বলতে হবে, স্পিক করতে হবে, স্পিক ইন ইংলিশ, স্পোকেন ইংলিশ ক্লাসে দেখবে এটাই ব্যবহার করা হয়। পদ্ধতি কি করা হয়, মাতৃভাষাকে নিষিদ্ধ করা এবং যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা ন্যাচারাল মেথড। আর এটাকে কি করা হয়, তার উল্টোটা, মাতৃভাষা আক্ষরিক অনুবাদ করে পড়ানো হয়, সেটাকে ইংরেজিটাকে বাংলাতে পড়ানো হয় বা মাতৃভাষাতে পড়ানো হয়, ঠিক আছে। এখানে ব্যাকরণ নির্ভর এবং কঠোর, রিজিড করে দেয়, এখানে ব্যাকরণটাকে শেখানো হয় আগে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো যোগাযোগ পদ্ধতি, যেটাকে বলা হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড, CLT মেথড। এখানে কি করা হয়, এখানে গ্রামারের উপর কিন্তু খুব বেশি ফোকাস করা হয় না, এখানে কি করা হয়, যোগাযোগ বা ভাব আদান প্রদানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আধুনিক সিলেবাসের এই পদ্ধতির কিন্তু উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। রিয়েল লাইফ সিচুয়েশনে বাচ্চাদেরকে ফেলা, এটা সাধারণত আমরা দেখেছি যেখানে ভালো স্পোকেন শেখানো হয় বা ভালোভাবে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে শেখানো হয়, সেখানে কি হয়, প্রথমে যোগাযোগ পদ্ধতি, যে বাস্তব জীবনে সেটাকে আমি কি করে বলতে পারি, ঠিক আছে। ধরে নাও তুমি সবজি বাজার করতে যাচ্ছ, তাহলে সেই সবজি ইংরেজিতে ধরে নাও তুমি কিনবে, তো তুমি কিভাবে কথা বলবে, ঠিক আছে। তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হলো, ধরো তুমি স্টেশনে আছো, তুমি টিকিট কাটতে যাচ্ছ, তাহলে তুমি ইংরেজিতে সেটাই কি করে বলবে বা হিন্দিতে কি করে বলবে। তাহলে এটা হচ্ছে যোগাযোগমূলক পদ্ধতি, যেখানে যোগাযোগের মাধ্যমে আমরা ভাষাটাকে শিখতে পারি। ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে ভাবের আদান প্রদান করা, ব্যাকরণ নিখুঁত কাঠামোর চেয়ে অর্থপূর্ণ যোগাযোগ বেশি, যেটাই কিন্তু আমরা বাংলা ভাষা শিখতে ব্যবহার করি। আমরা কি করেছি, পরিবেশের সাথে মিশেছি, পরিবারের বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলেছি, স্কুল গিয়েছি, সমাজে মিশেছি, এইভাবে কিন্তু সবার সাথে সাথে আমরা বিভিন্ন রকম মানুষের সাথে মিশেছি, তাই তো। সবজিওয়ালা থেকে শুরু করে দোকানওয়ালা থেকে প্রত্যেকটা শিক্ষক সবার সাথে মিশে মিশে তাদের সাথে বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্ন রকম ভাবে কথা বলে কিন্তু আমরা সেই ভাষাটাকে আমরা অ্যাডপ্ট করতে পেরেছি, এটা হচ্ছে যোগাযোগমূলক পদ্ধতি, ঠিক আছে। শিক্ষার্থীদেরকে দল ভাগ করে গ্রুপে গ্রুপে ডিসকাশন করানো হয়, বিতর্ক করা হয়, বাস্তব জীবনের সাথে পরিস্থিতি বোঝানো হয়, ঠিক আছে। এর ফলে কি হয়, শিশুরা বাস্তব জীবনের ভাষা প্রয়োগের মাধ্যমে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, বোঝা গেল। খুব সহজ একটা পদ্ধতি। খেলাভিত্তিক পদ্ধতি, প্লে ওয়ে মেথড, এটা হচ্ছে সাধারণত নার্সারি বাচ্চা বা প্লে যারা পড়াশোনা করে, একদম খুব ছোট বাচ্চা, KG1 KG2, এদের ক্ষেত্রে কিন্তু বেশি কার্যকরী, প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্ষেত্রে, যেখানে খেলার মাধ্যমে
শেখানোর কথা বলা হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র তাদেরকে বোর্ডে লিখে দিলাম, ছবি দেখাচ্ছি না, তাদেরকে খেলাতে হবে, হাতে কলমে তাদেরকে শেখাতে হবে, ঠিক আছে? এখানে এই মেথড হচ্ছে তার মূল বক্তব্য। ফ্রেডরিক ফ্রয়েবেলের ধারণার উপর ভিত্তি করে এই মেথডটা কিন্তু তৈরি। এখানে কি করা হয়, ধরো না এই যে ওয়ার্ড পাজল বলা হয়, এগুলো সাজাতে হবে। ধরো বা এটাকে এলোমেলো করে দেওয়া হলো, তো গুলোকে সঠিকভাবে সাজাতে হবে, এবিসিডি গুলোকে পরপর সাজাতে হবে। বিভিন্ন রকম শব্দ ছক, ফ্ল্যাশ কার্ড দেওয়া হয়। খেলার ছলে কোনো ধরনের জিনিসকে নামতা ধরনের ধাপে দেয়, যে 2 ঘর করে দিয়ে দেওয়া হলো, 2 ঘর করে মানে লাফাচ্ছে এরকম করে। খেলার মাধ্যমে এখানে কিন্তু প্রকৃতভাবে শেখানো হয়, এবং এই শেখাটা কিন্তু বাচ্চাদের কাছে অনেকটা কিন্তু আনন্দদায়ক কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? কোনো কিছুকে খেলার মাধ্যমে, প্লের মাধ্যমে, গেমের মাধ্যমে যখন কোনো পড়ানোটাকে শেখানো হয়, কোনো বিষয়টাকে শেখানো হয়, সেটা হচ্ছে প্লে ওয়ে মেথড। এটা সাধারণত আমরা একদম শিশু ক্লাসে, ঠিক আছে, সেখানে সাধারণত আমরা এটা দেখতে পাই, যেটা খেলা ভিত্তিক পদ্ধতি। ওকে, বোঝা গেল? বোঝা গেল? খুব সহজ একটা মেথড, যেটা আমরা সাধারণত প্রাইমারি সেকশন বেশি ব্যবহার করি। নেক্সট দেখো স্মৃতি সহায়ক বা নিমোনিক্স পদ্ধতি। অনেক কোর কনসেপ্ট আছে যেগুলো আমরা কিন্তু মনে রাখতে পারি না, সেগুলো কি করতে পারি আমরা ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি, তাই তো? ট্রিক্স দিয়ে সেটাকে কিন্তু মনে রাখতে পারি। তো সেটাই হচ্ছে মেথড। যেমন হচ্ছে মুঘল সাম্রাজ্যে যদি আমরা প্রত্যেকটা সম্রাটের নাম মনে রাখতে, তাহলে মনে রাখতে পারবো? কখনোই পারবো না। কিন্তু বাবার হলো, আবার জ্বর সারিল ঔষধে, বাবার মানে হচ্ছে বাবর, হলো মানে হচ্ছে হুমায়ুন, ঠিক আছে, আবার মানে আকবর, আবার জ্বর জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, সারিল মানে হচ্ছে শাহজাহান, আর হচ্ছে ঔষধে মানে হচ্ছে ঔরঙ্গজেব। এইভাবে কিন্তু আমরা মেমোনিক্স মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। স্মৃতি সহায়ক নেমোনিক্স পদ্ধতি, ঠিক আছে? ছড়া, সংক্ষিপ্ত ওয়ার্ড, অ্যাক্রোনিম আমরা মনে রাখি না, ছোট ছোট অ্যাক্রোনিমে কিন্তু মনে রাখি। মজার কোনো গল্পের মাধ্যমে কঠিন কোন তথ্যকে মস্তিষ্কে গেঁথে দেয়, যে আমরা বলি না ওই যে কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিটার, এটাকে আমরা ছন্দের মাধ্যমে কিন্তু মনে রাখি, তাই না? এরকম কিন্তু বিভিন্ন রকম মেথড কিন্তু আছে। যেমন আমরা বেনিয়া সহ কলা, মানে তোমার 7টা রং রামধনুর, সেটাকে আমরা মনে রাখি। এইরকম মেথড মেমোনিক্সের মাধ্যমে যখন আমরা কঠিন কোনো শব্দ, কঠিন কোনো জিনিসকে খুব সহজেই মনে রাখতে পারি, মুখস্থ করতে পারি, সেটাই হচ্ছে এই মেথড, যেখানে বিভিন্ন রকম ছড়া, ছন্দ, অ্যাক্রোনিম, সংক্ষিপ্ত শব্দ এগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? এর ফলে কি হয়, জিনিসগুলোকে ট্রিক্সের মাধ্যমে, মেমোরিক্সের মাধ্যমে অনেকদিন আমাদের কিন্তু ব্রেনে স্টক হয়, মনে থাকে, ঠিক আছে? এটা কিন্তু বেস্ট মেথড। ওকে, নেক্সট হচ্ছে ভূমিকা পালন পদ্ধতি। আজকের ক্লাসের লাস্ট আমাদের এই টপিক রোল প্লে মেথড বা ভূমিকা পালন পদ্ধতি। কি করা এখানে, শিক্ষক নির্দিষ্ট কোনো চরিত্র বা পরিস্থিতি দেন, ঠিক আছে? নির্দিষ্ট কোনো চরিত্র বা পরিস্থিতি দেন, এবং সেটা ধরো ডাক্তার এবং রোগীর কথোপকথন। এটাকে ইংরেজিতে তুমি কথোপকথন করো, ইংলিশ ক্লাস আমরা দেখতে পাই, ঠিক আছে? সেখানে দোকানে গিয়ে কেনাকাটা করলে তুমি কিভাবে কনভারসেশন করবে ইংলিশে। শিক্ষার্থী সেই বিষয়ে চরিত্র কিন্তু অভিনয় করে। ধরো কোনো একটা গল্প আছে, ধরো বোকা কুমিরের কথা, একটা গল্প আছে, ক্লাস 5-এ না 4-এ আছে, ঠিক আছে, ক্লাস 5-এ, ঠিক আছে, বোকা কুমিরের কথা। সেটা ধরো একজনকে তুমি কুমির বানালে, একটাকে তুমি শিয়াল বানালে, ঠিক আছে, তাদের মধ্যে একটা অভিনয়ের মাধ্যমে সুন্দর করে একটা সেই গল্পটাকে বোঝালে ক্লাসে। এই যে ভূমিকা পালন পদ্ধতি বা রোল প্লে মেথড, সেটাকে অভিনয়ের মাধ্যমে ভালো করে বোঝানো হয় যে মেথডের মাধ্যমে, সেটাই হচ্ছে তোমার রোল প্লে মেথড, ঠিক আছে? এখানে কি শিক্ষার্থীর কল্পনা শক্তি বৃদ্ধি হয়, উপস্থিত বুদ্ধির বৃদ্ধি হয়, স্বতঃস্ফূর্তভাবে তারা কথা বলা শেখে, অভিনয় করে, ঠিক আছে, সেটা কিন্তু শেখে। এটাই হচ্ছে তোমার রোল প্লে মেথড। এটাও কিন্তু যথেষ্ট কার্যকরী মেথড। এটার মাধ্যমে কিন্তু বাচ্চারা কিভাবে কথা বলতে হবে, কথা বলার দক্ষতা, উপস্থাপন দক্ষতা কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে এক নজরে আমাদের শিক্ষাদানের পদ্ধতি। হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন মেথডটা সব থেকে ভালো লাগে, কোন মেথডটা তোমরা ক্লাসে ইউজ করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে আমরা এক নজর আবার দেখে নিই। প্রথমে আমরা শিখলাম আরোহী পদ্ধতি, নেক্সট হচ্ছে অবরোহী পদ্ধতি, নেক্সট হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, নেক্সট হচ্ছে যোগাযোগমূলক পদ্ধতি, তারপর হচ্ছে প্রত্যক্ষ বা ডাইরেক্ট মেথড, নেক্সট হচ্ছে তোমার ভূমিকা পালন মেথড বা যেটাকে বলে রোল প্লে মেথড, খেলাভিত্তিক পদ্ধতি, প্লে ওয়ে মেথড, স্টোরি টেলিং মেথড, মেমোনিক্স মেথড, এইগুলো, ঠিক আছে? আর একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা, তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমাদের জন্য ফাইনাল স্টাডি একটা অনলাইন ব্যাচ লঞ্চ করেছে, যেখানে এত সুন্দর দেখতে পাচ্ছ পিপিটি গুলো কত সুন্দরভাবে রঙিনভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, যেন খুব সুন্দরভাবে বুঝতে পারো। কোনো রকম মানে একদম অচলভাবে না, একদম সুন্দরভাবে কালারফুল অ্যাড, যেটা আমরা পড়াচ্ছি, দেখো এই যে ছবির মাধ্যমে পড়াতে হয় বাচ্চাদেরকে, সেরকম ভাবে কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু আমাদের পেড ক্লাসে পড়ানো হয়, একদম ডিটেলসে ক্লাস, এর সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, ডিটেলস নোটস পাবে। আমাদের এখানে 20টা ফুল মক টেস্ট দেওয়া হবে। এই ব্যাচটার প্রাইস খুবই কম রয়েছে, এবং তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সাপোর্ট পাবে, যেখানে যে কোনো সময় তোমরা যা যা প্রশ্ন আস্ক করবে, সেখানে কিন্তু বিভিন্ন টিচার্স আছে, তাদের তোমাদের ডাউট সলভ করে দেওয়া হবে। এরকম ভাবে ডিটেলস ক্লাস, নোটস, মক টেস্ট এবং ডাউট সলভিং ক্লাস সমস্ত কিছু এক জায়গায় পাবে মাত্র 599 টাকা। এটা একটা অফার প্রাইস, ঠিক আছে? এই প্রাইসটা 1000 টাকা হয়ে যাবে। যারা যারা চাও তারা এই অফার প্রাইসে নিতে পারো। আমাদের ব্যাচ ফুল হয়ে গেলে কিন্তু আর আমরা অ্যাডমিশন নিতে পারবো না। সুতরাং যারা যারা প্রস্তুতি নিতে চাইছো, ইন সার্ভিস টিচার্স হোক বা যারা নতুনভাবে পরীক্ষায় বসতে চাইছো,
ঠিক আছে, ফ্রেশার্স যারা আছে তারা কিন্তু এই কোর্সটা নিতে পারো, সবার জন্য কার্যকর হবে। একদম বেসিক থেকে ধরে ধরে সিডিপি, ঠিক আছে, বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগজি, ইংলিশ ব্যাকরণ, ইংলিশ পেডাগজি, ইভিএস পেডাগজি, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসকে ধরে ধরে কিন্তু আমরা এই ক্লাসে শেখাবো। ঠিক আছে, তাহলে যারা যারা চাও তারা অবশ্যই নিতে পারো। তার সাথে নোটস, মক টেস্ট, 20টা ফুল মক টেস্ট তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, ক্লাসের রেকর্ডেড তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক